সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 189 পাতা থেকে। পরিষ্কার, আজ আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ঘনবস্তুর অঙ্ক। পরিষ্কার, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আছে যে ঘনবস্তু কি জিনিস। ঘনবস্তু মানে ধরো এখানে আমি এই একটা বস্তু রাখলাম, তাহলে দেখো এখানে এই বস্তুটা এই জায়গাটা দখল করে রেখেছে, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? ঘনবস্তু বলা হবে। মানে কোনো বস্তু যদি জায়গা দখল করে থাকে তাহলে বস্তুটাকে কি বলা হবে? ঘনবস্তু বলা হবে। পরিষ্কার। আর একভাবে কিন্তু আমরা ঘনবস্তু বলতে পারি, এই তো একভাবে বললাম, আর একভাবে বলতে পারি। এখানে দেখো কি লেখা আছে, ঘন। তোমরা বড় ক্লাসে যখন উঠবে এই ঘন মানে 3 বোঝায়। পরিষ্কার, একটু বড় ক্লাসে যখন উঠবে তখন জানবে ঘন মানে 3 বোঝাবে। পরিষ্কার। যে বস্তু তিনটে মাত্রা থাকে তাকে কি বলে? ঘনবস্তু বলে। মানে কিরকম? মাত্রা মানে কি আগের দিন কিন্তু আমি বুঝেছিলাম, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। মাত্রা কিন্তু এই তিনটে হয়। পরিষ্কার, মানে যে বস্তুর তিনটে মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে তাকে কি বলবো? ঘনবস্তু বলা হবে। পরিষ্কার। তাহলে ঘনবস্তুর কটা মাত্রা থাকে একটু আগেই বুঝলাম, কটা? তিনটে। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার যাকে তিনটে মাত্রা থাকে যে জিনিসের, তাকে কি বলে? ত্রিমাত্রিক বলে। দুটো থাকলে দ্বিমাত্রিক, আর একটা থাকলে একমাত্রিক। আগের দিনেই পড়েছিলাম যে সরলরেখা একমাত্রিক। পরিষ্কার। এগুলো কিন্তু প্রাথমিক ধারণা তোমাকে জানতে হবে। এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমরা প্রথমেই যে ঘনবস্তুটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌবল। তাহলে এখানে আমি লিখে নিই, তারপর আলোচনা করছি। তাহলে আমরা প্রথমে ঘনবস্তুটা কি নিয়ে ঘনবস্তু নিয়ে আলোচনা করব? আয়তঘন বা সমকোণী চৌবল। পরিষ্কার। এই জিনিসটা দেখতে কিরকম হয় তোমরা অনেকে দেখেছো বই। পরিষ্কার, বই একটা কি আয়তঘন বা সমকোণী চৌবলের উদাহরণ। পরিষ্কার, এখানে কিন্তু আমরা সব উদাহরণ দিয়ে বুঝবো। পরিষ্কার, এর কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। পরিষ্কার, তাহলে এখানে আমরা কি উদাহরণ দিয়ে বুঝবো। তাহলে আমি একটা বই আঁকছি এখানে, অথবা যে কোনো একটা জিনিসের ছবি আঁকছি। ধরে নাও একটা বইয়ের ছবি। পরিষ্কার, এইটাই কি আয়তঘনের ছবি। তোমাকে কিন্তু শুধু ছবিগুলো মনে রাখতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা কি কি নিয়ে আলোচনা করব? যে এর তল কটা, এর তলের ধরন আলোচনা করব, এর প্রান্ত রেখার সংখ্যা আলোচনা করব, এর শীর্ষবিন্দু কটা আলোচনা করব। তাহলে এক এক করে বোঝা যাক। পরিষ্কার। তাহলে প্রথমে আমি একটা ছক বানিয়ে নিচ্ছি, তাহলে সেখানে আমার আলোচনা করতে সুবিধা হবে। তাহলে এর নিচেই আমি ছক বানিয়ে নিচ্ছি। আমরা কি নিয়ে আলোচনা করবো এবার? আয়ত ঘন নিয়ে। পরিষ্কার, তাহলে এই ছকটা খাতায় লিখে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রথমে কি বলছে? ঘনবস্তুর নাম আয়ত ঘন। এবার কি বলছে? তলের সংখ্যা, তাই তো? তাহলে এইটা কিন্তু আয়ত ঘনের বাস্তব উদাহরণ। পরিষ্কার। দেখো এটা কি একটা বক্স, এইটা কি আয়ত ঘনের বাস্তব উদাহরণ। পরিষ্কার। এছাড়া অনেক আছে, আমরা শেষে বলছি। তাহলে এর কি বলছে? তল। তল মানে আমি বলেছিলাম এইগুলোকে কি বলা হয়? তল বলা হয়। পরিষ্কার। তাহলে এখানে কটা তল আছে? প্রথমে কি বলছে? তলের সংখ্যা, মানে কটা তল আছে। তুমি বলবে একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, ছটা তল। তাহলে এর তল কটা হবে? ছটা। পরিষ্কার। এইভাবেই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। পরিষ্কার। তাহলে এর তল কটা? ছটা। এবার তারপরটা কি বলছে? তলের ধরন। তাহলে এখানে দেখো এই তলগুলো দেখো একদম কি প্লেন, তাই তো? তাহলে প্লেন হলে তাকে কি বলা হয়? সমতল বলা হয়। অথবা আমরা বলতে পারি এই তলটা কি সমান, তাই তো? তাহলে সমান তলকে কি বলা হয়? সমতল। তাহলে এখানে তলের ধরন কি হবে? সমতল। পরিষ্কার। এইগুলো কিন্তু লিখে নেবে এখানে। বোঝা গেল এই পর্যন্ত? তারপরে কি বলছে? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার কি বলছে? প্রান্ত রেখার সংখ্যা। প্রান্ত মানে কি? ধারে কটা রেখা আছে, তাই তো? প্রান্ত মানে কি? ধার। আর রেখা মানে কি? দাগ। মানে এই ছবিটার ধারে কটা দাগ আছে। ছবি না, এটা কি? ঘনবস্তু, তাই তো? তাহলে এই ঘনবস্তুর কটা ধারে দাগ আছে? তাহলে তুমি বলবে একটা। এই দাগ মানে কিন্তু এইটার কথা বলছে, এই ধার। পরিষ্কার। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা। তাহলে কটা ধার আছে এটা? 12টা। পরিষ্কার। তাহলে লিখে নেবে ওখানে। তাহলে ওই যে প্রান্তরেখার সংখ্যা কটা? 12টা। পরিষ্কার। বোঝা গেল? এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু আসছে। পরিষ্কার। ধার রেখা, এই প্রান্ত রেখা মানে কিন্তু এইগুলো বোঝাচ্ছে। প্রান্ত মানে ধার, এইগুলো দেখো ধার। তাহলে ধারে সোজা দাগ মানে ধারে সোজা রেখা। তাহলে পরিষ্কার। বোঝা গেল? একইভাবে পরেরটা কি বলছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি? কোনায় কটা বিন্দু আছে। তাহলে তুমি দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে কটা বিন্দু আছে শীর্ষবিন্দু? আটটা। তাহলে লিখে নেবে। পরিষ্কার। এগুলো কিন্তু সিম্পল জিনিস, আমি দুবার করে বলছি না। বোঝা গেল? তাহলে কত লিখবো? আটটা।
বোঝা গেল এই পর্যন্ত। এইবার এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে এইবার দেখো এই ছবিটারই দেখো, এই ফিটটা আমি নিচ্ছি, তাহলে এই ফিটটা দেখো, এটার কি বলে, দৈর্ঘ্য বলে, তাই তো? তাহলে এটার দৈর্ঘ্য বলে, আর এটার কি বলে, প্রস্থ বলে, তাই তো? তাহলে এটার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাই তো? বুঝলাম এই পর্যন্ত। এইবার দেখো এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে? এটার দৈর্ঘ্য দেখো বড়, কিন্তু প্রস্থটা কি ছোট, মানে দৈর্ঘ্য আর প্রস্থ কি আলাদা। তাহলে আমরা পড়েছিলাম ছোট ক্লাসে, দৈর্ঘ্য প্রস্থ আলাদা যে ছবি তাকে কি বলে, আয়তাকার ছবি বলে, তাই তো? তাহলে এটা কি তল, তো তাহলে এর তলগুলো কি হয়, আয়তাকার। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আয়তঘনের তলটা কি হয়, আয়তাকার। বোঝা গেল, এখান থেকে কিন্তু নামটা এসেছে আয়ত। দেখো আয়তাকার থেকে কি এসছে, আয়ত ঘন। তাহলে বোঝা গেল। তাহলে এই আয়তঘনের তল কি হয়, আয়তাকার হয়। পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো এখানে দেখো এই একটা তল, একইভাবে এই একটা তল। পরিষ্কার? তাহলে এই তল আর এই তল দেখো, একটা তল এইভাবে আছে আর একটা তল এইভাবে আছে। পরিষ্কার? তাহলে এদের মধ্যবর্তী কোণ দেখো, এই ছবিটা ভালো করে দেখো, এই একটা হাত, মানে এই একটা তল, আর কি এই একটা তল। পরিষ্কার? তাহলে দেখো এই রকম এইটা যদি আমি ছবিতে আঁকি, তাহলে এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে দেখো ছবিতে আঁকছি, এই একটা তল আর এই একটা তল। পরিষ্কার? এই আমার হাত বরাবর যে আছে এই তলটা কিন্তু, তাহলে আমি ছবিতে এঁকে দেখাই, তুমি বলবে এই রকম হবে, এই একটা তল মানে এইটা, একইভাবে এইটা, তাই তো? এইটা মানে এইটা, তাহলে এই কোণটা কত হবে, মানে এখানে এই কোণটার কথা বলছি আমি, এই কোণটা কত হবে? পরিষ্কার? তাহলে তুমি বলবে এই রকম একটা দাগের উপরে আর একটা খাড়া দাগ হলে, আমরা আগের দিন জেনেছিলাম কত হয়, 90 ডিগ্রি। পরিষ্কার? তাহলে এখান থেকে আর একটা জিনিস পেলাম আমরা, যে এটা একটা আয়তাকার তল, এটা একটা আয়তাকার তল, আর এটা কার তল, আয়তঘনের। তাহলে আয়তঘনের তল দুটি পরস্পর কত ডিগ্রি কোণে থাকে, দেখো ওই কোণটা কত, 90। তাহলে তাহলে আয়তঘনের তল দুটি পরস্পর কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি। এখান থেকে কিন্তু বুঝতে হবে এই পর্যন্ত। বোঝা গেল এখান থেকে? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? এইবার এর কি বলছে, ধার কটা আছে, তাহলে এর ধার একটু আগেই বলে দিলাম, ওখানে ওই যে ছক আছে ওইগুলো আমরা একটু বলে দিচ্ছি, যে ধার কটা আছে। পরিষ্কার? তাহলে দেখে নেবে, ধার তো বললাম এক্ষুনি 12টা আছে। পরিষ্কার? দেখে নেবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এখান থেকে আরেকটা জিনিস বলি, এখানে দেখো এটা একটা আয়তাকার তল, তাই তো? মানে এটা একটা আয়তাকার ছবি। তাহলে এখানে দেখো এই আয়তাকার তলে কটা শীর্ষবিন্দু আছে, তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে আয়তঘনের একটি আয়তাকার তলে কটা শীর্ষবিন্দু থাকে, চারটে শীর্ষবিন্দু থাকে। পরিষ্কার? এইবার দেখো এই ছবির থেকে আরেকটি জিনিস বলি, দেখো এটা কি আয়তাকার, তাই তো? তাহলে এটা দেখো আয়তাকার তল, তাহলে এখানে আমি জিজ্ঞেস করলাম কটা শীর্ষবিন্দু আছে, মানে এই তলের কোণায় কটা আছে বিন্দু আছে। তাহলে তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে। পরিষ্কার? তাহলে আয়তাকার তলের শীর্ষবিন্দু কটা হয়, চারটা হয়। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইবার আমরা আলোচনা করব যে ঘনক নিয়ে। পরিষ্কার? এই আয়তঘনের আরেকটা বিশেষ রূপই হচ্ছে কি, ঘনক। মানে কিরকম, এটার দেখো দৈর্ঘ্য, প্রস্থ, সরি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কি আলাদা, তাই তো? আলাদা হলে তাকে আয়তঘন বলে। আর যদি সবকটা একই হয়ে যায়, মানে দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা সবকটা যদি সেম হয়, তাকে কি বলে, ঘনক বলে। পরিষ্কার? তাহলে আমরা বুঝলাম যে আয়তঘনের একটি বিশেষ রূপ কি, ঘনক। পরিষ্কার? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাহলে খেয়াল রাখতে হবে এগুলো। তাহলে সেইটা নিয়ে আমরা আলোচনা করি, এটা মুছে দিলাম। এইবার আমরা আলোচনা করব কি নিয়ে, ঘনক নিয়ে। পরিষ্কার? তাহলে দেখো এখানে ঘনক মানে কিরকম, আমরা কি বললাম, ঘনক মানে এক ধরনের আয়তঘন। পরিষ্কার? মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে তাকে কি বলা হবে, ঘনক বলা হবে। ঘনকের বাস্তব উদাহরণ একটি কি আছে, লুডুর ছক্কা। তোমরা দেখেছো অনেকে, এখানে লুডুর ছক্কা আমি নিচ্ছি না, এখানে এই ঘড়িটা আমি নিচ্ছি। এটা কি, ঘনকের উদাহরণ। দেখো এটা কি, দৈর্ঘ্য ধরছি, তাহলে এটা দৈর্ঘ্য, তাই তো? এটা কি, প্রস্থ। আর এইটা কি, এইটা উচ্চতা বলবে। যদি আমি এই ঘড়িটা এইভাবে রাখি, তাহলে এইটা কি হবে, উচ্চতা, তাই তো? তাহলে এটা দেখো, এটা যা, এটা যা, এটাও তাই, প্রত্যেকটা কিন্তু একই। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সেম, তাহলে এটাকে কি বলা হবে, ঘনক বলা হবে। পরিষ্কার? তাহলে ধারে আমি ছবিটা কিরকম হবে একটু দেখে নিই। তাহলে এই রকম কিন্তু ঘনকের ছবি হয়। পরিষ্কার? তাহলে এইটা কার ছবি, ঘনকের ছবি। পরিষ্কার? এইবার একইভাবে আমরা এই ছকটা পূরণ করবে, এই ছকগুলো কিন্তু খাতায় তুলে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর যখন এগুলো পড়বে এইরকম হাতের কাছে এরকম জিনিস রাখবে, তাহলে বুঝতে বুঝতে তোমার সুবিধা হবে। পরিষ্কার? তাহলে এখানে আমরা কি লিখবো এবার, ঘনবস্তুর নামে ঘনক। তাহলে লেখা যাক, চলো। এইবার আমরা কি নিয়ে আলোচনা করব, ঘনক। তাহলে আমরা প্রথমেই কি আলোচনা করবো, এর তলের সংখ্যা কটা। তাহলে দেখো এই ঘড়িতে তল কটা আছে, তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। পরিষ্কার? আরেকবার আমি গুনে দিচ্ছি, এগুলো কিন্তু গুনতে হবে। দেখো তুমি, একটা, পরিষ্কার, দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
আর এই একটা ছটা। পরিষ্কার? তাহলে এর তল কটা পেলাম? ছটা। পরিষ্কার? আস্তে আস্তে তোমরা বাড়িতে গুনবে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এখানে কিন্তু দেখলে সোজা মনে হবে, কিন্তু বাড়িতে করতে গিয়ে কিন্তু বাদবে। তাহলে এইগুলো একটু খেয়াল রাখবে। পরিষ্কার? একইভাবে কি বলছে, তলের ধরন। তাহলে দেখো এই তলটা দেখো, এখানে যে কোনো একটাই দেখো, এই তলটা দেখো কি প্লেন মানে সমান, তাহলে এটাকে কি বলা হবে? সমতল বলা হবে। পরিষ্কার? তাহলে লিখে নেবে এখানে, বোঝা গেল? একইভাবে কি বলছে পরেরটা, তাহলে এইবার আমরা আলোচনা করব কি প্রান্ত রেখার সংখ্যা। প্রান্ত রেখা মানে কি, ধারে যে কটা রেখা থাকে আগের বারের মতো, মানে এই ধারে কটা আছে, তাহলে চলো গোনা যাক। একটা, দুটো, তিনটে, চারটে। পরিষ্কার? এখানে হাত দিয়ে রাখি, মানে এখান থেকে আমি গুনছি, তাহলে এ সাইডে কটা হলো? চারটে। পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা। তাহলে কটা হলো? 12টা। তাহলে লিখে নেবে। পরিষ্কার? বোঝা গেল? একইভাবে পরেরটা কি বলছে, শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দু মানে কোনায় কটা বিন্দু আছে, তুমি তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে কটা শীর্ষবিন্দু? আটটা। তাহলে লিখে নেবে। পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে, তাহলে বাড়িতে এইগুলো লিখে লিখে করবে, তাহলে ভালো হবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম, দেখো এই ছবিটাই আয়তঘন আর এই ঘনক দুটো কিন্তু একই। দেখো এটার যদি আমি এখানে রাখি, এটার দেখো, এটা কি দৈর্ঘ্য আর এটা কি, এটার দৈর্ঘ্য বলে, আর এটা কি প্রস্থ, আর এইটা কি উচ্চতা, তাই তো? তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়ে গেলে দেখবে এইরকমই ছবি হবে। তাহলে আমরা জানলাম এই ছবি আর এই ছবি একই কি হবে, যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হবে। পরিষ্কার? আর কি বুঝলাম এখান থেকে, যে ঘনকটা একটি বিশেষ প্রকারের কি আয়তঘন। এই পর্যন্ত বোঝা গেল? তাহলে এখান থেকে আর একটা জিনিস বলে দিই। এইবার দেখো এটা কি পেলাম আমরা, এটা ঘনক পেলাম। তাহলে দেখো এর তলটা কি হচ্ছে, তুমি ভালো করে দেখো, তল মানে কি এইটা, মানে এই পুরোটা তল বোঝাচ্ছে। পরিষ্কার? তাহলে এই তলটা দেখো, এটা কি দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এই ছবিটার কি সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তাকে কি বলে? বর্গক্ষেত্র। তাহলে এর তলগুলো কি প্রকারের হবে? বর্গক্ষেত্র প্রকারের। বোঝা গেল? এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে এই ঘনকের তলগুলো কি হবে? বর্গক্ষেত্র। পরিষ্কার? আগের বার কি পেয়েছিলাম, এটা আয়তক্ষেত্র, কিন্তু এখানে কি হবে? বর্গক্ষেত্র। আর এখানে কটা শীর্ষবিন্দু আছে এক একটা তলে? একটা, দুটো, তিনটে, চারটে। পরিষ্কার? এইবার এর তলগুলো কত ডিগ্রি কোণে নত, তুমি বলবে এর তল, এই একটা তল, একইভাবে এই একটা তল, তাই তো? তাহলে দেখো এই আমার হাতের উপরে এই হাতটা কিন্তু খাড়া চলে এসেছে, তাই তো? তাহলে খাড়া হলে একটা দাগের উপরে আর একটা দাগ কত হয়? 90 ডিগ্রি, তাই তো? তাহলে এরও তল দুটি পরস্পর কত ডিগ্রি কোণে নত, মানে কত ডিগ্রি কোণে আছে পরস্পর? 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? এইবার এর সম্পর্কে আর একটু কিছু জিনিস নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। এইবার এখান থেকে আমরা কি এই ঘনকের কয়েকটা বাস্তব উদাহরণ নিই। ঘনকের বাস্তব উদাহরণ কি আছে? এই ঘড়ি আছে, লুডোর ছক্কা আছে, এখনো অনেক কিছু আছে। পরিষ্কার? তোমরা ওই এক ধরনের খেলনা পাওয়া যায়, এই সে মিলতে হয়, রং মিলতে হয়, ওটাও কি ঘনকের উদাহরণ। পরিষ্কার? বোঝা গেল? ওটা সে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে রং মেলাতে হয়, তোমরা দেখেছো অনেকে, ওই লাল রং নীল রং মেলাতে হয়। পরিষ্কার? তো ওই জিনিসটার নাম আমার মনে পড়ছে না সঠিক, তোমরা একটু দেখবে ওটা। পরিষ্কার? বোঝা গেল? এইবার আমরা আলোচনা করব যে গোলক নিয়ে। পরিষ্কার? আমরা তো এটা নিয়ে আলোচনা করব, এইবার আমরা আলোচনা করব গোলক নিয়ে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করব কি গোলক নিয়ে, তাই তো? তাহলে ঘনবস্তুর নাম কি দেবো? গোলক। পরিষ্কার? এইবার গোলকটা দেখতে কিরকম হয়, তুমি যদি মানেটা ঠিক করে পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো এই যে এই দোয়া আছে গোল, তাই তো? তাহলে গোলকটা কি হবে? গোল। তাহলে এখানে এরকম গোল হবে। পরিষ্কার? আমার হাতে আঁকা বলে কিন্তু বেঁকে গিয়েছে, এরকম গোল হয়। পরিষ্কার? এটারও একটা বাস্তব উদাহরণ নিই, তোমাদের সকলের প্রিয় উদাহরণ বল। পরিষ্কার? এটা কি গোলকের উদাহরণ। বোঝা গেল? তাহলে আমরা এক এক করে আলোচনা করি। তাহলে দেখো এই ঘনবস্তুর নাম তো গোলক দিলাম, এবার কি বলছি? তলের সংখ্যা। তাহলে দেখো এখানে দেখো, তুমি এর তল গুনতে পারছো? দেখো এই একটাই আছে, দেখো এই বলটা কি গোল, তো মানে একটাই জিনিস, তাই তো? তাহলে এর একটাই তল আছে, আবার এই তলটা কি দেখো এখান থেকে কি হাঁকা বাঁকা, মানে আঁকা বাঁকা, তাই তো? দেখো এই তলটা প্রথমে এখানে সমান, তারপর এখানে গিয়ে বেঁকে গিয়েছে, আবার এখানে গিয়ে বেঁকে গিয়েছে, তাই তো? তাহলে এর তল, মোট তল কটা এর? একটাই তল, আর তলটা কি বক্রতল। তাহলে তলের সংখ্যা কটা লিখবো? একটা। পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে। আরেকবার আমি বলছি তলের সংখ্যা কিভাবে একটা হলো। দেখো এখানে এটার দেখো, এই ছবিটার দেখো, এখানে আমরা তল মানে কি জানি, যে এরকম প্লেন থাকবে, তাই তো? তাহলে এইরকম প্লেন তো এতে নেই, এইটাই আছে, মানে যেখান থেকে হাত দিচ্ছি পুরো বলটা ঘুরছে, তাই তো? তাহলে একটাই আছে তল। তাহলে তল কটা হবে? একটা। এবার তলের ধরন দেখো, এই তলটা দেখো হাঁকা বাঁকা, প্রথমে এখানে ছিল, তারপর এখানে গিয়ে, তাই তো? তাহলে আঁকা বাঁকা। তাহলে তলের ধরন কি হবে? বক্রতল। যে তল বাঁকা তাকে কি বলে? বক্রতল। আগের দিন বলেছিলাম।
এবার তারপর কি বলছে, প্রান্তরেখার সংখ্যা, প্রান্ত মানে ধার। এবার তুমি দেখো এই বলটার কোনো ধার আছে, নেই, তাহলে প্রান্তরেখা কি হবে, নেই। বোঝা গেল। একইভাবে পরেরটা কি বলছে, শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে শীর্ষবিন্দু মানে কোনায় বিন্দু আছে, এই বলটার কোনো কোনা আছে, নেই, তাহলে শীর্ষবিন্দুও কিন্তু এর নেই, প্রান্তরেখাও নেই, শীর্ষবিন্দু নেই, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। বোঝা গেল। তাহলে এই ছবিটার কি প্রান্ত মানে ধার, ধারে রেখাও নেই অথবা ধারও নেই। একইভাবে শীর্ষবিন্দু মানে কি, কোণার বিন্দু, কোণার বিন্দু আছে কোনো, নেই, তাহলে এর কোণার বিন্দু নেই, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো এই বলটা তো আছে, এটাকে যদি আমি মাঝখান দিয়ে বটি দিয়ে ফাল করি, তাহলে আমরা কি পাবো সেটাও দেখো। এখান থেকে মাঝখান দিয়ে যদি ফাল করি, তাহলে সেটাকে দেখতে অনেকটা এইরকম হবে, দেখো অনেকটা মাঝখান দিয়ে ফাল করলে এইরকম হবে দেখতে, পরিষ্কার। তাহলে ফাল করলে কি হবে, এর অর্ধেক হয়ে যাবে, তাই তো। তাহলে পুরোটা ছিল কি গোলক, আর অর্ধেক করলে কি হবে, অর্ধ গোলক, পরিষ্কার। সেইটাই নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে, পরিষ্কার। তাহলে এইটাকে মাঝখান দিয়ে যদি কাটি, তাহলে দেখতে কার মতো হবে, এর মতো, এই বাটিটার মতো, তাহলে এই জিনিসটার নাম কি হবে তখন, অর্ধগোলক। তাহলে সেইটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এটা মুছে দিলাম, পরিষ্কার। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো এবার, অর্ধগোলক। অর্ধগোলক মানে কিরকম হবে ছবিটা, তুমি বলবে এটা পুরো গোলক, তাহলে এর মাঝখান দিয়ে বটি দিয়ে ফাল করব, পরিষ্কার। তাহলে ফাল করে দিলাম, পরিষ্কার। তাহলে এখানে ঘনবস্তুর নামটা লিখে নেই, অর্ধগোলক, পরিষ্কার। এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এই অর্ধগোলকের তলের সঙ্গে কটা বলছে, তাই তো। তাহলে তুমি দেখো এই বাটিটার ভালো করে দেখো, তুমি দেখো এই নিচে কিন্তু এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু থাকবে না, পুরো প্লেন থাকবে। তাহলে তুমি বলবে এই এই পিঠটা আছে, তাই তো। তাহলে এটা কি, বাঁকা তল, তাহলে বক্রতল, এটা বুঝলাম। একইভাবে এই উপরে দেখো, এইটা কিন্তু বাটিটার উপরে কিন্তু এটা পূর্ণ থাকবে, দেখো। তুমি এখানে কোনো একটা জিনিস নিলে উপরেটা কি হবে, সমান থাকবে, তাই তো। তাহলে এই একটা তল আছে, আর উপরে এই একটা তলা আছে, পরিষ্কার। তাহলে কটা তল পেলাম, মোট দুটো তল। তাহলে এখানে তলের সঙ্গে কটা লিখবো, দুটো, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু অর্ধগোলকে আর গোলকের পার্থক্য। আগের বার আমরা এই বলের ক্ষেত্রে কটা তল পেয়েছিলাম, একটা, কিন্তু এর ক্ষেত্রে কটা পেলাম, দুটো, দেখো। এই একটা তল আছে নিচে, আর উপরে এই একটা, দুটো তল পেলাম, পরিষ্কার। একইভাবে কি বলছে, তলের ধরন। তাহলে তুমি দেখো উপরেরটা কি, দেখো প্লেন, তাই তো। প্লেন মানে কি, সমান মানে সমতল, তাহলে একটা তল সমতল। কিন্তু এই নিচেরটা দেখো বাঁকা, তাই তো। তাহলে একটা তল হচ্ছে সমতল আর অপরটা কি, বক্রতল। তাহলে লিখে নেবে একটি সমতল ও একটি বক্রতল। তাহলে লিখে দিচ্ছি আমি তাড়াতাড়ি, একটি সমতল ও একটি বক্রতল, পরিষ্কার। আমি কিন্তু ও লিখলাম না, তোমরা লিখে নেবে, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত। একইভাবে কি বলছে, প্রান্তরেখার সংখ্যা মানে এর ধার কটা আছে, ভালো করে তুমি দেখো এর ধার কটা আছে। তুমি বলবে এইটাই ধার, দেখো আমি যদি তোমার জিজ্ঞেস করি এই বাটিটার ধার কোনটা, তুমি বলবে এই হচ্ছে ধার। তাহলে কটা ধার আছে, একটা আছে, পরিষ্কার। তাহলে লিখে নেবে প্রান্তরেখা মানে ধারের কটা আছে, তাহলে তুমি বলবে একটা, বোঝা গেল। একইভাবে কি বলছে, শীর্ষবিন্দুর সংখ্যা, দেখো এর কোনো শীর্ষবিন্দু মানে কি, কোণার বিন্দু, তাহলে এর কোনো কোণা আছে বাটির, নেই, তাহলে শীর্ষবিন্দু কিন্তু নেই, বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। এইবার আমরা পরেরটা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে আইসক্রিমের কোণ মানে শঙ্কু, পরিষ্কার। সেটা আরেক ধরনের হচ্ছে ঘনবস্তু, সেটা নিয়ে আলোচনা করছি, তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার আমরা আলোচনা করব কি নিয়ে, শঙ্কু নিয়ে, পরিষ্কার। ইংরেজিতে এটাকে কোণ বলে, তোমরা অনেকে আইসক্রিমের বলো, আইসক্রিমের কোণ, ওই কোণটা কিন্তু শঙ্কুর ইংরেজি নাম, পরিষ্কার। এটাকে দেখতে কিরকম হয়, তোমরা দেখেছো কোণ কিরকম হয় দেখতে, তুমি বলবে এটা কিসের উদাহরণ, শঙ্কুর উদাহরণ, পরিষ্কার। তাহলে এখানে ঘনবস্তুর নামটা কি দেবো, শঙ্কু, পরিষ্কার। তাহলে এক এক করে আলোচনা করা যাক। তাহলে ঘনবস্তুর নাম দিলাম শঙ্কু, পরিষ্কার। এবার কি বলছে, তলের সংখ্যা, তাহলে এই জিনিসটা একটা বাস্তব উদাহরণ নিই, তোমরা এটা দেখেছো প্রত্যেকে, পরিষ্কার। ফুচকা খাওয়ার সময় এটা অনেক জায়গায় দেয়, আমি এটা হাতে বানিয়েছি, পরিষ্কার। তাহলে এটা কি কি বলছে, তলের সংখ্যা। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করো, তুমি বলবে এর কটা তল, ভালো করে দেখো। তুমি বলবে এই এই গোল একটা তল, পরিষ্কার। এইটা এই এই যেটা ঘোরাচ্ছে আমার হাতের মধ্যে, তাই তো। তাহলে এই একটা তল, তাহলে একটা পেলাম। আর উপরে দেখো, উপরে একটা তল আছে, পরিষ্কার। এখানে আইসক্রিম ভর্তি থাকে তো, তাহলে আইসক্রিম ভর্তি থাকলে উপরে একটা প্লেন থাকবে, তাই তো। তাহলে প্লেন, ওটা একটা তল, তাহলে ওটা কি তল, সমতল। তাহলে এই একটা তল পেলাম, আর এই একটা তল পেলাম, কটা তল পেলাম, দুটো তল। তাহলে লিখে নি। এবার দেখো কি বলছে, তলের ধরন, তাহলে তলের ধরন, তাহলে দেখো এই তলটা কি, দেখো বাঁকা, তাহলে এটা বক্রতল। কিন্তু উপরেরটা কি, আইসক্রিম ঢাললে কি হবে, এটাতে ক্রিম ঢাললে কি হবে, সমান থাকবে, তাই তো। তাহলে সমান পাচ্ছি। তাহলে একটা কি পেলাম, এটা বক্রতল, আর একটা কি পেলাম, সমতল। তাহলে একটি সমতল আর একটা কি, বক্রতল। তাহলে লিখে নি, একটি সমতল আর একটি বক্রতল, পরিষ্কার, লিখে নেবে।
বোঝা গেল এই পর্যন্ত? একইভাবে কি বলছে, প্রান্তরেখার সংখ্যা, প্রান্ত মানে ধার, তাহলে তুমি দেখো এই ছবিটার ধার কোনটা, ভালো করে তুমি খেয়াল করো। তুমি বলবে এইটা ধার আছে, তাই তো? তাহলে ধার কটা পেলাম এখানে, একটা পেলাম, তাই তো? তাহলে প্রান্তরেখা কটা হবে, একটা। পরিষ্কার এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেল? এবার পরেরটা কি বলছে, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কোণার বিন্দু। তাহলে দেখো তুমি এই ছবিটায় কোনায় কোনো বিন্দু আছে, তুমি দেখো এই নিচে কিন্তু একটা বিন্দু আছে, তাই তো? এটা কোণার বিন্দু, তাহলে শীর্ষবিন্দু কটা পেলাম, একটা। তাহলে শীর্ষবিন্দু কটা হবে, একটা, লিখে নেবে ওখানে। পরিষ্কার? বোঝা গেল? এইবার এর পরের ছবিটা নিয়ে আমরা আলোচনা করবো, সেই ছবিটার নাম হচ্ছে চোঙ। তাহলে এটা আমরা মুছে দিলাম। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে আমরা নিয়ে আলোচনা করি, তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা আলোচনা করব কি, চোঙ বা বেলন। তাহলে এই জিনিসটার একটা আমরা ছবি এঁকে নিই। ছবিটা কিরকম হবে, এরকম হবে। পরিষ্কার? তাহলে এটা কি, চোঙের উদাহরণ। আমার হাতে আঁকা বলে কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে গিয়ে, একটু দেখে নেবে। পরিষ্কার? এটা কি, ড্রাম। বাড়িতে তোমরা যে জল ভরো, এইরকম হয় অনেকে ড্রাম। পরিষ্কার? তাহলে বোঝা গেল? তাহলে এখানে ঘনবস্তুর নামটা কি লিখবো, চোঙ বা বেলন, লিখে নেবে। পরিষ্কার? তাহলে এটার একটা বাস্তব উদাহরণ আমি নিয়ে আলোচনা করি, তাহলে এখানেই আমার কাছে আছে। এটা কি, এই বয়েনটা কি, চোঙ বা বেলনের উদাহরণ। পরিষ্কার? তাহলে এখানে দেখো, প্রথমে কি বলছে, তলের সংখ্যা। তাহলে এর তল কটা আছে, তুমি দেখো এই একটা কি, বাঁকা তল, তাই তো? বাঁকা তল কি সোজা তল, পরে আসছে। তাহলে এই একটা তল, তুমি বলবে নিচে একটা তল, দুটো। আর এই একটা, কটা পেলাম, তিনটে। তাহলে তল কটা হবে, তিনটে, লিখে নেবে এখানে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে পরেরটা কি বলছে, তলের ধরন। তাহলে দেখো এখানে দেখো, এই তলটা কি, বাঁকা, তাই তো? তাহলে এটা হচ্ছে বক্রতল। আর বক্রতল এখানে আছে, নেই। তাহলে একটা কি পেলাম, বক্রতল, একটি বক্রতল। পরিষ্কার? একইভাবে পরেরটা দেখি। আর দেখো এখানে দেখো, এই নিচেরটা দেখো প্লেন হবে, তাই তো? এখানে কিন্তু এই এমনি হচ্ছে ডিজাইন করা যে বাঁকা আছে, কিন্তু এটা কি হবে, সমান হবে। তাহলে এটা সমতল মানে প্লেন, তাই তো? তাহলে এটা সমতল। একইভাবে এই একটা সমতল, তাহলে একটা তল, দুটো তল, তাহলে দুটো তল কি পেলাম, সমতল। তাহলে লিখে নেবে, তাহলে দুটি তল সমতল। পরিষ্কার? বোঝা গেল? একইভাবে আমরা কি বলছে, প্রান্তরেখার সংখ্যা। প্রান্তরেখা মানে কি, ধারে কটা রেখা আছে। তাহলে তুমি এই ছবিটার দেখো ধার কটা, তুমি বলবে এই একটা ধার, দেখো এই একটা ধার, একটা। আর এই একটা, কটা ধার পেলাম, দুটো। তাহলে এর আছে প্রান্তরেখা মানে ধার কটা পেলাম, তুমি বলবে এই উপরে একটা, আর এই নিচে একটা, দুটো। তাহলে এর ধার কটা পেলাম, দুটো। একইভাবে কি বলছে, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কোনায় বিন্দু। এর কোনো বিন্দু আছে, দেখো কোনায় কোনো বিন্দু আছে, এর কোনায় তো নেই, তাহলে বিন্দু পাবো কোথায়, তাই তো? তাহলে এর কোণার বিন্দু কিন্তু নেই। আর প্রান্তরেখার সংখ্যা কটা বললাম, মানে ধারে কটা রেখা আছে, তুমি বলবে এই একটা ধার আছে, আর এই একটা ধার আছে। পরিষ্কার? তাহলে ধার কটা পেলাম, দুটো। বোঝা গেল? তাহলে এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো, এতক্ষণ ধরে কি বুঝলাম, চোঙ বা বেলন। এইবার আমরা আলোচনা করব ফাঁপা চোঙ বা বেলন। মানে এই চোঙটা যদি এই মুখটা খুলে দিই, আর এই মুখটা যদি কেটে দিই, পরিষ্কার? তাহলে এটা কি হলো, ফাঁপা হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে এইগুলো কি হবে, যে তলের সংখ্যা, তলের ধরন, প্রান্তরেখার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা কি হবে। তাহলে সেইগুলো নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। ফাঁপা চোঙ বা বেলন। পরিষ্কার? এখানে কিন্তু উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা আশা করি পারবে। পরিষ্কার? তাহলে আমরা ফাঁপা চোঙটা দেখতে কিরকম হয় একটু লিখে নিই। ফাঁপা চোঙ কিন্তু দেখতে এরকম হয়, হাতে আঁকা কিন্তু বলে এই নিচেরটা বড় আর উপরেরটা ছোট হয়ে গেছে, দুটোই কিন্তু একই হবে। পরিষ্কার? এই ফাঁপা চোঙের একটা দারুণ উদাহরণ হচ্ছে পাইপ। তোমরা দেখেছো জলের পাইপ, জল যায় দিয়ে যায় যার মধ্যে। আমার কাছে তো জলের পাইপ নেই, তাহলে আমরা একটা সুন্দর উদাহরণ নিয়ে নিই। এইটাই ধরো জলের পাইপ। পরিষ্কার? এর মাঝখানটা কিন্তু ভর্তি, কিন্তু এখানে আমরা বুঝে সুবিধার্থে ধরে নেবো এটা কি, জলের পাইপ। তাহলে তুমি দেখো, ঘনবস্তুর নামটা লিখে নিই আগে। কি লিখবো, ফাঁপা চোঙ বা বেলন। তাহলে লিখে নিচ্ছি আমি তাড়াতাড়ি। তাহলে কি বলছে, প্রথমটা তলের সংখ্যা। তাহলে তুমি বলবে এই এইটার কটা তল আছে, তুমি বলবে এই একটা তল, দুটো তল, তিনটে তল। তাহলে কটা তল হবে, তিনটে। তারপরটা কি বলছে, তলের ধরন, মানে এর তলগুলো কিরকম হবে। তুমি বলবে এটা কি, এটা কি, বাঁকা তল, তাই তো? তাহলে এটা কি হবে, বক্রতল। তাহলে কটা পেলাম, বক্রতল এই একটাই আছে, তাহলে একটি বক্রতল। পরিষ্কার? বোঝা গেল? একটি বক্রতল। এই পর্যন্ত পরিষ্কার? আর দেখো এই একটা আর এই একটা কি তলে, দুটো সমতল। তাহলে লিখে নেবে, তাহলে দুটি সমতল। পরিষ্কার? বোঝা গেল? এইবার তারপরে কি বলছে, যে প্রান্তরেখার সংখ্যা। প্রান্ত মানে কি, ধার। তাহলে দেখো ধারে কটা রেখা আছে, তুমি বলবে এই একটা ধার আছে, আর এই একটা ধার আছে। তাহলে ধার কটা আছে, দুটো। পরিষ্কার? একইভাবে কি বলছে, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে ধারে কটা বিন্দু আছে, এর তো বিন্দুই নেই, ধারই তো নেই, সরি, ধার বিন্দুই তো নেই এর, তাহলে কি হবে, প্রান্ত বিন্দু, ওই সরি, শীর্ষবিন্দু তো থাকবেই না। এর কোনো বিন্দু আছে এখানে, নেই। তাহলে এখানে কি, প্রান্ত বিন্দু, সরি, শীর্ষবিন্দু থাকবে না। তাহলে শীর্ষবিন্দু এর
নেই, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু ওই তোমার চোঙ আর ফাঁপা চোঙ একই রকম দেখতে, পরিষ্কার? আর যদি এক মুখ খোলা থাকে, এক মুখ খোলা চোঙ মানে এই রকম হয়। এই চোঙটা এই পুরো চোঙ ছিল তো, কিন্তু এক মুখ খুলে দিলাম, তাহলে এর তল কটা হবে? তখন তুমি কিন্তু খেয়াল করতে হবে এ সাইডে কিন্তু কিছু নেই, পুরো ফাঁপা, তাহলে তুমি বলবে তখন, দেখো এই একটা কি, এটা বক্রতল, তাহলে এর তল কটা আগে আমরা জেনে নিই। তাহলে দেখো এটা কি, এক মুখ খোলা চোঙ, তাহলে তুমি বলবে এর তল কটা? এই একটা তল আছে, আর এই একটা তল আছে, কটা তল? দুটো তল। এ সাইডে কিন্তু এখন আর তল নেই, তাহলে কটা তল? একটা, দুটো তল, দুটো তল আছে। আর কি, এখানে দেখো এই তলটা কি বক্রতল, আর এই তলটা কি সমতল, তাহলে এর দুটো তল আছে, তাহলে একটা তল সমতল আর একটা তল বক্রতল। এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসে, এগুলো খেয়াল রাখতে হবে, পরিষ্কার? এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিরামিড, তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা আলোচনা করব কি, পিরামিড সম্পর্কে, পরিষ্কার? তাহলে পিরামিড দেখতে কিরকম হয় আমি একটু এঁকে নিচ্ছি। এটা কিন্তু পিরামিডের ছবি, পরিষ্কার? তাহলে এখানে এই ছবিটা কিন্তু আমার কাছে আপাতত নেই, ওই জন্য কিন্তু আমি তোমাদের বাস্তব উদাহরণ এটা দেখতে পারলাম না, পরিষ্কার? ধারে আমি ছবি দিয়ে দেবো খনি, এই স্ক্রিনে আসবে খনি। তাহলে এটা কার ছবি? পিরামিডের ছবি। তাহলে আমরা লিখে নেই, ঘনবস্তুর নাম কি লিখবো? পিরামিড। তাহলে লেখা যাক, পরিষ্কার? তাহলে এই ঘনবস্তুটার নাম কি? পিরামিড। এইবার এর কি বলছে? তলের সংখ্যা, মানে তল কটা আছে এক এক করে গুনে নি। তাহলে তুমি বলবে এই একটা তল, পিছনে ওই একটা তল, দুটো, এই একটা তল তিনটে, আর বাইরের দিকে একটা চারটে, আর এই নিচে একটা, কটা হলো? পাঁচটা। ভালো করে দেখো, এ সাইডে এই একটা তল, একটা, আর এই নিচের দিকে একটা, মানে ও সাইডে একটা, দুটো, এ সাইডে একটা তিনটে, আর এ সাইডে একটা চারটে, আর এর নিচে একটা আছে এইটা। তাহলে কটা তল পেলাম? পাঁচটা তল, পরিষ্কার? এখানে আমি ছবিটা দিলে ভালো হতো, কিন্তু আমি তোমাকে দিতে পারছি না, পরিষ্কার? এইটা আমি ভেঙে ভেঙে তোমাকে ছবিতে দেখাচ্ছি। এর কটা তল? পাঁচটা তল। আমি প্রথমে এই সাইডটা আঁকছি, তাহলে তুমি দেখো কিরকম হবে। তুমি বলবে এই রকম, দেখো এই এ সাইডের তলটা কিন্তু এইরকম দেখতে। একইভাবে আমি যদি পিছনের সাইডের তলটা আঁকি, তাহলে তুমি বলবে এইরকম হবে, পরিষ্কার? দেখো এই পিছনের সাইডের তলটা কিন্তু এইরকম, বোঝা গেল? একইভাবে আমি যদি এ সাইডের তলটা আঁকি, তাহলে কিরকম হবে? তুমি বলবে এইরকম, পরিষ্কার? মানে এ সাইডের তলটা আঁকলাম এই। একইভাবে যদি এই সামনের দিকটা আঁকতে, তাহলে কিরকম হবে? তুমি দেখো এইরকম হবে, দেখো ভালো করে দেখো, বুঝতে হবে কিন্তু, পরিষ্কার? এই সামনের পিঠে যেটা আছে এইটা। একইভাবে নিচের পিঠে আছে, দেখো চার কোণা একটা বক্স আছে, তাহলে এই বক্সটা এখানে আমি ধারে কোথাও এঁকে দিচ্ছি, পরিষ্কার? তাহলে এই ছবিটাকে কিন্তু ভাঙলে এই রকম পাবো, পরিষ্কার? এই ছবিটা আমার দেখালে ভালো হতো, বুঝতে পারতে। তাহলে কটা তল পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা তল পেলাম এখানে? সরি, এক, দুই, তিন, চার, পাঁচ। কটা তল পেলাম? পাঁচটা তল। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, ছবিটা আশা করি ভাঙা বোঝা গেল। এইবার এখানে দেখো এই এইগুলো কি আছে? এই তলগুলো ধারে আছে, তাই তো? এখান থেকে পরে যাচ্ছে সেগুলো। তা এখানে এই পাঁচটা তল পেলাম। এইবার দেখো পাঁচটা তলে পিরামিডের গা, পিরামিড তোমরা অনেকে দেখেছো, পরিষ্কার? আর ধারে আমি ছবি দিয়ে দিচ্ছি। পিরামিডের গাটা কি হবে? একদম প্লেন হয়। প্লেন মানে কি? সমান। তাহলে তলের ধরন কি হবে? সমতল। লিখে নেবে, পরিষ্কার? বোঝা গেল? একইভাবে কি বলছে? প্রান্ত রেখার সংখ্যা, মানে ধারে কটা রেখা আছে। তাহলে তুমি দেখো, তুমি বলবে একটা রেখা আছে, দুটো, সরি এক এক কোণে গুনি, একটা রেখা, দুটো রেখা, তিনটে রেখা, চারটে রেখা, পাঁচটা রেখা, ছটা রেখা, সাতটা রেখা, আটটা রেখা, পরিষ্কার? তাহলে কটা রেখা পেলাম? আটটা, পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু গুনে গুনে করবে, প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে কটা রেখা পেলাম? আটটা রেখা পেলাম। একইভাবে শীর্ষবিন্দু, মানে কোনায় কটা বিন্দু আছে? তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে শীর্ষবিন্দু কটা আছে? পাঁচটা, পরিষ্কার? এই পর্যন্ত জেনে নিলাম। এইবার এখান থেকে আরেকটা কিছু জিনিস জেনে নিই। এই ছকটা পরিষ্কার? এইবার এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই তলটা, এই ধারে এই যেটা তল আছে, এই তলটা কি? এই ধারে যে তল থাকে, মানে পাশে যে তল থাকে, তাকে কি বলে? পার্শ্ব তল বলে। পার্শ্ব তল, পার্শ্ব তল বানানটা কি? পয়াকার তালব শয় বয়, পার্শ্ব তল। পার্শ্বর মানে কি? পাশে যে তল থাকে, পরিষ্কার? তার মানে এই ছবিটার দেখো এই ধারে কি এইটা আছে? পাঁচশো তল। একইভাবে এই ছবিটার দেখো এই ধারে কি আছে? পাঁচশো তল আছে, পরিষ্কার? একইভাবে ও সাইডেও কি আছে? পাঁচশো তল। একইভাবে এই সাইডেও কি আছে? পাঁচশো তল। তাহলে আমরা এই ছবিটাকে দেখছি এই ছবিটাকে দেখছি পিছনেরটাকে দেখছি আর বাইরেরটাকে দেখছি তাহলে এর কটা পাঁচশো তলা আছে? ভালো করে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। কটা পাঁচশো তলা আছে? চারটে পাঁচশো তলা আছে। তুমি এই ছবিটাও দেখতে পারো, এইটা মানে এইটা, পিছনেরটা মানে এইটা, এইটা মানে এইটা,
আর এই বাইরেরটা মানে কি এইটা, তাহলে কটা, 1 2 3 4, তাহলে কটা 500 তল পেলাম, 4টে। পরিষ্কার। একইভাবে এই 500 তলগুলো দেখো, এই ছবিতেও দেখতে পারো, এখানেও দেখতে পারো। এই 500 তলগুলো এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, দেখো পরিষ্কার। দেখো এই সবকটা কি, দেখো তিন কোণা, তাহলে তিন কোণা হলে তাকে কি বলে, ত্রিভুজ বলে। পরিষ্কার। তাহলে 500 তলগুলো আমরা কি পেলাম, ত্রিভুজ আকার। বোঝা গেল। একইভাবে এইবার দেখো এই ছবিটা দেখো, এই নিচে মানে এই মাটির সাথে মিশে মিশে আছে কোনটা, দেখো এরকম চার কোণা আছে তো, এই নিচেরটা আমি পিরামিডের ছবি এমনি দিয়ে দেবো কোনে তোমাকে, ধারে আসবে কোন। এই নিচে দেখো, পিরামিড কি মাটির উপরে থাকবে, তাহলে মাটির উপরে এই চার কোণা বক্সটা আছে এইরকম ভাবে। পরিষ্কার। তাহলে মাটির সাথে যেটা মিশে থাকে তাকে ভূমি বলা হয়। ভূমি বাংলা মানে কি, মাটি। ধরো এই ছবিটা আমি এখানে রাখলাম, এই ছবিটাকে কি রাখলাম, এই নিচে রাখলাম, তাহলে এর ভূমি মানে কি বলা হবে, এই পিঠটাকে বলা হবে। ছবিটাকে যদি আমি এইভাবে রাখি, তাহলে ভূমি মানে কি, এই পিঠটাকে বলা হবে। মানে যেইটা কি মাটির সাথে মিশে থাকে তাকে কি বলা হয়, ভূমি বলা হয়। তাহলে এখানে ভূমির মানে কোনটা বুঝতে পারছি, এটা মাটির ওপরে কি এরকম থাকবে পিরামিড এইরকম ভাবে, তাই তো। তাহলে এই চারকোনা বাক্সটা কি, ভূমি। তাহলে আমরা দেখতে পেলাম ভূমি কটা হয়, একটা, আর ভূমিটা দেখো চার কোণা, তাহলে চার কোণা হয় যাকে, তাই কি বলে, চতুর্ভুজ বলে। তাহলে ভূমিটা কি হয়, পিরামিডের চতুর্ভুজ হয়। পরিষ্কার। বোঝা গেল এইগুলো, তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে পিরামিড। তাহলে পিরামিড আমরা কি দেখতে পেলাম, পিরামিডের ভূমিটা কি হয়, চতুর্ভুজ হয়। পরিষ্কার। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ওখানে যে ছকগুলো আছে ওইগুলো কিন্তু করতে পারবে। আর 500 তলগুলি দেখো, 500 তল কি হয়, তিন কোণা মানে ত্রিভুজ। বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আর এই ছকগুলো করবে। আশা করি তোমার বোঝার অসুবিধা হওয়ার কথা না। তাও যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। এগুলোর বাস্তব উদাহরণ আমি এমনি যেরকম প্রথমে দেখালাম ওরকম ভাবেই দেখাবো। পরিষ্কার। এইবার আমরা তো এটা করে নিলাম, এইবার আমরা চতুস্তলক নিয়ে আলোচনা করব। মানে কিরকম, এই পিরামিডের, এই পিরামিড আছে তো, এই পিরামিডের এই দেখো ভূমি মানে নিচেরটা কি, চার কোণা। চার কোণা হলে তাকে কি বলে, পিরামিড বলে। কিন্তু এই পিরামিডের ভূমি মানে এই নিচেরটা যদি তিন কোণা হয় তাকে চতুস্তলক বলে। তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এইগুলো মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করব কি, চতুস্থলক নিয়ে। পরিষ্কার। চতুস্থলক মানে কি, যে পিরামিডের ভূমি কি, ত্রিভুজাকার, মানে নিচেরটা ত্রিভুজাকার মানে তিন কোণা হবে। তাহলে ছবিটা কিরকম হবে আমরা একটু দেখে নিই। তাহলে এটাই কিন্তু চতুস্থলক বা তিন কোণা পিরামিডের উদাহরণ, মানে ভূমিটা কি, ত্রিভুজাকার। পরিষ্কার। তাহলে এখানে ঘনবস্তুর নাম কি লিখবে, চতুস্থলক, ওই দেওয়া আছে লিখে নেবে। পরিষ্কার। আমি লিখে দিচ্ছি। তাহলে এক এক করে আলোচনা করা যাক। চতুস্থলক। আর এখানে কি বলছে, তলের সংখ্যা। তাহলে দেখো এখানে কটা তল আছে ভালো করে তুমি বলবে। তাহলে তুমি বলবে একটা তল, আর পিছনের দিকে একটা, দুটো, আর এই একটা, তিনটে, আর নিচের পিঠে একটা থাকবে। তাহলে কটা তল, চারটে। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো এই প্রথমে এই সাইডের তলটা আঁকছি, মানে কিরকম, তুমি বলবে এইরকম। পরিষ্কার। এ সাইডের তলটা এটা বাদ দাও, তাহলে দেখো এ সাইডের তলটা কি, এইরকম দেখতে। একইভাবে আমি যদি এ সাইডের তলটা আঁকি কিরকম হবে, আমি এঁকে নিচ্ছি ধারে, এরকম হবে। পরিষ্কার। এ সাইডের তলটা কি, এইরকম হবে, আঁকলাম। একইভাবে আমি যদি এইটা মুছে এই ও সাইডের তলটা আঁকি তাহলে কিরকম হবে, তাহলে দেখো এখানে কি, এইটা বাদ দাও, তাহলে ও সাইডে একটা কি পাচ্ছে, তল পাচ্ছে, তাই তো। এটা মুছে দিলাম, তাহলে দেখো এইটা বাদ দাও, তাহলে দেখো ও সাইডে একটা কি, তিন কোণা ত্রিভুজ পাচ্ছি, তাহলে ওটাও একটা তল। তাহলে এখানে আমি মাঝখানে এঁকে দিই, যেহেতু মাঝখানে আছে। পরিষ্কার। বোঝা গেল। এই দাগটা কিন্তু মোছা যাবে না, আমি বোঝানোর জন্য মোছালাম, মুছলাম। একইভাবে তুমি দেখো এই নিচে, এই ত্রিভুজটা কি, নিচেই তো ত্রিভুজ মানে কি, এটা এটা তো পিরামিড এক ধরনের। তা এটা পিরামিডটা আকাশে ভাসবে না, মাটিতে থাকবে, তাই তো। তাহলে মাটিতে এই কি, নিচে থাকছে, তাহলে এটার কি বলে, ভূমি বলে। তাহলে ভূমিটা দেখতে কিরকম আমি একটু এঁকে নিই। তাহলে তুমি বলবে এইরকম হবে। পরিষ্কার। ভেঙে ভেঙে কিন্তু আমি এঁকে নিলাম। পরিষ্কার। তাহলে এই ছবিটাকে কি ভাঙলে আমরা এইভাবে পাবো। পরিষ্কার। আশা করি বুঝতে পারছো। এইবার এখানে দেখো আমরা কি পেলাম, তলের সংখ্যা। তাহলে এখানে তল কটা পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা তল পেলাম, চারটে। বোঝা গেল। আর তলের ধরন তুমি দেখো, এই পিরামিডের তল কি হয়, প্লেন হয়, মানে সমান হয়। তাহলে কি হবে, সমতল হবে। পরিষ্কার। আর কি বলছে, প্রান্ত রেখার সংখ্যা। প্রান্ত মানে ধারে কটা রেখা আছে, তুমি বলবে ধারে কটা রেখা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এই একটা আছে ছটা। এই ডট ডট মানে কিন্তু এটাও কিন্তু রেখা। তাহলে কটা রেখা, ছটা রেখা। পরিষ্কার। বোঝা গেল। তুমি এইভাবে গুনতে পারো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এই একটা, ছটা, তাই তো। তাহলে এই প্রান্ত রেখার সংখ্যা কটা, ছটা। একইভাবে শীর্ষবিন্দু মানে কোনায় বিন্দু, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এই শীর্ষবিন্দু কটা, চারটে। পরিষ্কার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল। তাহলে চতুস্থলকের শীর্ষবিন্দুর সংখ্যা, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে যে চতুস্থলকের শীর্ষবিন্দুর সংখ্যা কটা হয়।
উত্তর হবে চারটে। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু তোমাকে কিন্তু কিচ্ছু মুখস্থ করতে হবে না, তুমি শুধু ছবিটা খেয়াল রাখবে আর বুঝে বুঝে পড়বে। পরিষ্কার? এইবার এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এইবার দেখো, এই ছবিটার দেখো, ছবিটা, এটা ছবি না কিন্তু এটা ঘনবস্তু। পরিষ্কার? ছবি আর ঘনবস্তু কিন্তু আলাদা। আমি এখানে বলার সুবিধার্থে কিন্তু ছবিই বলছি। পরিষ্কার? ছবি আর ঘনবস্তু আলাদা। যদি ছবি কি জিনিস জানতে চাও, তাহলে আমার ফোরের ভিডিও আপলোড করা আছে, চিত্র, ছবি, এইসবগুলো কি জিনিস। পরিষ্কার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর এই নিচে কি, এই ত্রিভুজটা কি, এই তলাটা কি আছে, এই পিরামিডের তলাটা মাটিতে থাকবে, তাহলে মাটিতে এইটা থাকবে, তাহলে এটা কি, ভূমি। তাহলে ভূমিটা দেখো এখানে কি, এটা তিন কোণা। এই যে এইটা মানে এইটা, তাই তো? তাহলে এটা কি, তিন কোণা, তাহলে এর ভূমি কি হয়, তিন কোণা, মানে ত্রিভুজ। তাহলে চতুস্থলকের ভূমি কি হয়, ত্রিভুজ হয়। পরিষ্কার? মানে চতুস্থলকের ভূমি ত্রিভুজ আকার। আর এর পার্শ্বতল কটা, পার্শ্ব মানে কি, ধারে থাকে কটা তল। তাহলে তুমি বলবে এই এক সাইডে আছে একটা, দুটো, তিনটে, নিচেরটা কিন্তু নেওয়া যাবে না, ওটা কি, ভূমি। পার্শ্বতল মানে ধারে যে তল থাকে। তাহলে একটা, দুটো, তিনটে, তাহলে এর পার্শ্বতল কটা হয়, তিনটে। তুমি এটাও দেখতে পারো ছবিতে, এইটা মানে এইটা, এইটা মানে এইটা, আর পিছনেরটা মানে কি এইটা। তাহলে কটা তল, একটা, দুটো, তিনটে। তাহলে ত্রিভুজে, এই সরি, এই চতুস্থলকের কটা পার্শ্বতল হয়, তিনটে। আর পার্শ্বতলগুলি কিরকম হয় দেখো, কি এগুলো, কি এগুলো, সব তিন কোণা মানে ত্রিভুজ আকার। পরিষ্কার? তাহলে এই চতুস্থলকের পার্শ্বতলগুলি কি হয়, ত্রিভুজ আকার। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? আর এখানে কি, শীর্ষবিন্দু তো বলে দিলাম কটা। পরিষ্কার? এইবার আমরা পরের ছবিটা নিয়ে আলোচনা করি। এবার পরের ছবিটার নাম হচ্ছে কি, প্রিজম। তাহলে এটা আমি মুছে দিলাম। 193 পাতায় একদম উপরে যে ছবিটা আছে, ওই উপরের ছবিটা, ওটার নাম, ওই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করে নেবে। আমি বলছি না, ওই ঘনবস্তুর নাম, ওই ঘনবস্তু প্রথমেই আমি বলে দিলাম, ওটার নাম কি, ওটার নাম আয়তঘন। আর এর মোট তল কটা হয়েছিল, মোট তল হয়েছিল ছটা। পরিষ্কার? আমি প্রথমেই আলোচনা করেছিলাম। আর পার্শ্বতল কটা হয়েছিল, ওর পার্শ্বতল আমার সেই ছবিটা কোথায়, এখানে, তাই তো? তাহলে এই ছবিটার দেখো, এটা আয়তঘন, 100 কত পৃষ্ঠা, এটা 93 পৃষ্ঠা একদম উপরে। এর পার্শ্বতল মানে ধারে কটা তল আছে তুমি দেখো। তুমি বলবে এ সাইডে একটা তল আছে, দুটো তলা আছে, তিনটে তলা আছে, চারটে তলা আছে। তাহলে এর পার্শ্বতল কটা হবে, চারটে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? উপরেরটা নিচেরটা কিন্তু নেওয়া যাবে না, কেন, পার্শ্বতল মানে ধারের তল বোঝায়। তাহলে এর ধারে কটা তলা আছে, একটা, দুটো, তিনটে, আর এই একটা, চারটে তল। তাহলে পার্শ্বতল কটা, চারটে। আর দুই প্রান্তে মানে এই প্রান্তে আর এই প্রান্তে কটা তল, তুমি বলবে একটা, দুটো। পরিষ্কার? তাহলে কটা তল, দুটো তল। বোঝা গেল? তাহলে দুই প্রান্তে কটা তল, দুটো তল। বোঝা গেল? এইবার আমরা আলোচনা করব প্রিজম নিয়ে। তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা আলোচনা করব কি, প্রিজম নিয়ে। প্রিজম জিনিসটাকে, এটা তোমরা ভৌত বিজ্ঞানে পড়বে, যে প্রিজম একটি কি, আলোকীয় বস্তু। পরিষ্কার? আলোকীয় বস্তু মানে কি, এটা তোমার হচ্ছে আলোর প্রতিসরণ ও প্রতিফলন দেখানোর কাজে কাজে লাগে। পরিষ্কার? সেগুলো তোমরা বড় ক্লাসে ডিটেলসে জানবে, যখন বড় ক্লাস উঠবে আমি ভৌত বিজ্ঞান আশা করি তখন বোঝাবো। পরিষ্কার? তাহলে এইবার এই প্রিজম দেখতে কিরকম হয়, আমি ছবিটা ধারে তাড়াতাড়ি এঁকে নিচ্ছি। তাহলে আমরা কিন্তু ছবিটা এঁকে নিলাম। পরিষ্কার? তাহলে ঘনবস্তুর নাম কি দেবো, প্রিজম। তাহলে লিখে নেবে এখানে। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো প্রিজমে কি, তলের সংখ্যা, তাই তো? তাহলে এই ছকটা পূরণ করবো। তাহলে এর তল কটা আছে তুমি বলবে, একটা, দুটো, আর ও সাইডে একটা, তিনটে, আর এই নিচে এই সাইডে একটা, চারটে, আর নিচের পিঠে, প্রিজম তো কি, মাটি মানে নিচের পিঠে একটা থাকবে, তাই তো? তাহলে কটা তল পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, আর নিচের দিকে একটা, কটা পেলাম, চার, সরি চারটে ছিল, আর এই একটা, পাঁচটা। পরিষ্কার? ভেঙে ভেঙে তোমাকে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি এই তলটা আঁকছি, তুমি বলবে কিরকম হবে। পরিষ্কার? এই এ সাইডের তলটা কি এরকম হবে দেখতে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আশা করি বোঝা যাচ্ছে। একইভাবে এই মাথার তলটা আঁকলে কিরকম হবে দেখো, তিন কোণা বক্স, তাই তো? আঁকলাম। পরিষ্কার? একইভাবে যদি এই ধারের তলটা আঁকি, দেখতে কিরকম হবে, তুমি বলবে এইরকম। পরিষ্কার? এই তলটা কি হবে, এইরকম হবে দেখতে। পরিষ্কার? আমার হাতে আঁকে বলে কিন্তু একটু বেঁকে যাচ্ছে, দেখে নেবে। পরিষ্কার? এইরকম হবে। বোঝা গেল? একইভাবে আমি যদি নিচের তলটা আঁকি, এই তলটা, তাহলে তুমি বলবে কিরকম হবে, এই, তারপর ডট ডট ডট, ডট ডট ডট, ডট ডট ডট। পরিষ্কার? এই তলটা দেখতে এরকম হবে। একইভাবে এই নিচেরটা, নিচেরটা দেখো, এইটা কি, চার কোণা, তাই তো? তাহলে এইটা আমি এই মাঝখানে এঁকে দিচ্ছি। পরিষ্কার? উল্টো হয়ে গেছে। এখানে আমি আঁকছি না, কোথায় আঁকবো, ধারে আঁকছি, এখানে আঁকছি। পরিষ্কার? এইরকম, তাই তো? তাহলে আমরা কটা তল পেলাম, এইটা মানে কিন্তু এইটা, এইটা মানে এইটা, এইটা মানে এইটা,
এইটা মানে এইটা, আর এই নিচেরটা মানে কি এইটা। তাহলে কটা তল পেলাম? তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে কটা তল পেলাম? পাঁচটা তল। আর তলের ধরন কটা? তলের ধরন মানে এটা কি প্রিজম। প্রিজম তোমরা দেখবে পরিষ্কার, আর আমি ছবি দিয়ে দেবো কোনো স্ক্রিনে। প্রিজমের এই তলগুলো কি হয়? প্লেন করা হয়, মানে সমান। তাহলে এটার কি হবে? সমতল। আর কেন সমতল রাখা হয় বড় ক্লাসে তোমরা পড়বে। প্রিজমের তলগুলো আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটানোর জন্য সমতল রাখা হয়, পরিষ্কার। একইভাবে কি প্রান্তরেখার সংখ্যাটা বার করা যায়। প্রান্তরেখা মানে কি রেখা কটা আছে ধারে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে কটা রেখা আছে? আটটা। তুমি এইভাবে গোনো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আহ আটটা, আর এই একটা, নটা। সরি, আগের বার গোনা তাহলে ভুলে গেছে। তাহলে কটা হবে? নটা। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে কটা হবে? নটা হবে প্রান্তরেখা, পরিষ্কার। আগের বার গোনা ভুলে গেছিল প্রথমে। তাহলে কটা হবে? নটা। একইভাবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কোনায় কটা বিন্দু আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে শীর্ষবিন্দু কটা হবে? ছটা, পরিষ্কার। বোঝা গেল। এইগুলো কিন্তু অনেকে সূত্র হিসেবে মুখস্থ করে, যে এখানে কটা বাহু আছে, এখানে প্রিজমের কটা বাহু আছে দেখবে, এখানে ভূমি কটা আছে, এক, দুই, তিন, চার। তাহলে প্রিজমের এরকম করে অনেকে। প্রিজমের চারটে বাহু, তাহলে এর সাথে তলের সঙ্গে করতে গেলে এক যোগ করবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার এইরকম ভাবে অনেকে কিন্তু এর সাথে এরকম তিন চার গুণ করবে, শীর্ষবিন্দুর সাথে দুই যোগ করবে, পরিষ্কার। অত ডিটেলসে কিন্তু যাওয়ার দরকার নেই। ওগুলো করলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, পরিষ্কার। তোমরা শুধু ছবিটা মনে রাখবে, আর কিভাবে বার করছি সেটা খেয়াল রাখবে। এই পর্যন্ত বোঝা গেল। এইবার এখানে এর আমরা 500 তল কটা আছে একটু আলোচনা করি। তাহলে এর দেখো 500 তল কটা আছে। 500 মানে ধারে কোন তলটা থাকে? এইটা থাকে, এইটা থাকে, এ সাইডেরটা থাকে, আর এ সাইডের থাকে, তাই তো? তাহলে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা পেলাম? 500 তল চারটে। তুমি এখানেও দেখতে পারো ছবিতে, এইটা মানে এইটা, আর এইটা মানে এইটা, এইটা মানে এইটা, আর এইটা মানে এইটা। তাহলে 500 তল কটা? এক, দুই, সরি এইটা না, এক, দুই, তিন, চার। তাহলে কটা 500 তল? চারটে। আর 500 তলগুলি কি আকার? এখানে দেখো, ভালো করে দেখো 500 তলগুলি কি আকার হবে। এখানে কিন্তু দুটো আকার আছে, দেখো। ত্রিভুজ আকারও আছে, আর এটা কি চারটে বাহু আছে, মানে চতুর্ভুজ আকার। তাহলে প্রিজমের তলগুলি কি হয়? চতুর্ভুজ আকারও হয়, আবার কি ত্রিভুজ আকার হয়, পরিষ্কার। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি, এর নিচে প্রিজম কি মাটির উপরে থাকবে, তাই তো? তাহলে মাটির উপরে যেটা থাকে কি? ভূমি। তাহলে ভূমিটা দেখো, এইটা চার কোণা, তাহলে ভূমিটা কি হয়? চতুর্ভুজ আকৃতি, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। একইভাবে পরে ওই যে ছবিটা দেওয়া আছে ধারে, যে ওখানে ওই ছবিটার কটা তলা আছে, পরিষ্কার। তাহলে তোমরা ওটা করবে, আমি কিন্তু করছি না। এখানে এইরকম ভাবে এঁকে দিয়েছে, পরিষ্কার। আর যদি অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে, আমি করে দেবো। মানে এরকম ভাবে, আর নিচে ওই রকম একটা বক্স দিয়ে মিলিয়ে দিয়েছে ওই ধারে যে কটা ছবি আছে, পরিষ্কার। ওই যে 500 তল কটা আছে, মোট তল কটা আছে, ওইগুলো বার করবে। তোমাদের তো এমনি বোঝালাম, পরিষ্কার। এইভাবে করবে, আশা করি অসুবিধা হবে না। আর এইগুলোর কিন্তু বাস্তব উদাহরণ আমি দিলাম না। আর যদি তোমরা দেখতে চাও তাহলে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে এগুলোর বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো, পরিষ্কার। তাহলে বোঝা গেল এইগুলো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।